আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের লেকচারে আমরা ফাংশনের একটা লেকচার ইতিমধ্যে কমপ্লিট করেছি এবং সেখানে ইন্টারেস্টিং ভাবে আমরা কিছু গল্প দিয়ে ম্যাথটা শেষ করেছিলাম। আমি একটু রিকল করতে চাই, আমি আগের লেকচারে যদিও বলেছি, আমি এখানে একটু রিকল করে আমাদের আজকের লেকচারে চলে যেতে চাই। এর আগের লেকচারে আমরা বলেছিলাম যে ফাংশন করেছিলাম এবং আমাদের একটা সিকোয়েন্স ছিল। সো ফাংশনটা কি এটা আমরা বলেছিলাম যে প্রত্যেক রিলেশন যেমন আমাদের সমাজে বিয়ে হয় না, ঠিক তেমনি প্রত্যেকটা রিলেশন বা বাংলায় বলা হয় অন্যয়, সেটা আসলে ফাংশন হয় না, এরকম একটা ঘটনা বলেছিলাম। এবং আগের দিন আমরা এটাও বলেছি, ইনফর্মাল একটা ডেফিনিশন দিয়েছিলাম ফাংশনের। সেখানে বলেছিলাম যে ফাংশন ইজ সামথিং দ্যাট রিপ্রেজেন্ট সামথিং, এরকম একটা কিছুকে রিপ্রেজেন্ট করবে, দ্যাট ইজ লজিক্যালি পসিবল, অর্থাৎ আমাদের রিয়েল লাইফে যেটা আসলে লজিক্যালি পসিবল, সেই ঘটনা যদি কোথাও ঘটে থাকে সেটাকে ফাংশন বলা হয়ে থাকে। এবং সেখান থেকে আমরা এর আগের লেকচারে আমরা বলেছিলাম যে এখানে চারটা কেস পড়াইছিলাম এবং কোনটা ফাংশন এবং কোনটা ফাংশন না সেটা বলেছিলাম, এবং আমরা ফাংশনের ফর্মাল ডেফিনেশন দিয়েছিলাম। সো এই পর্যন্ত হচ্ছে আমরা করেছিলাম আগের লেকচারে। সো আমি এখন আজকে নতুন কনসেপ্টে চলে যেতে চাই। এবং আপনারা এইটা এই যে আমরা এখন যে টপিকস পড়াচ্ছি, এটা একদম আসলে একটা ম্যাথমেটিশিয়ান যারা অনার্স মাস্টার্স করছে তারা আসলে সবাই জানে, কিন্তু কিছুক্ষণ পর আমাদের কিছু কিছু ব্যাপার শিখবো সেটা আসলে সবাই নাও জানতে পারে। বিশেষ করে ডোমেইন এবং রেঞ্জ আমরা শর্টকাটে শিখবো যে কিভাবে আসলে শর্টকাটে করা যায়। যদি আমরা কোনো কিছুর ফিগার ড্র করে ফেলতে পারি, আবার বলছি যে কোনো কোনো একটা ফাংশনের ফিগার যদি আমরা ড্র করতে পারি, তখন তার ডোমেইন এবং রেঞ্জ আমাদের কাছে ডিটারমাইন বা নির্ণয় করা একদম ইজি হয়ে যায়। সো আমরা সেটা শেখার জন্য আমি বলবো যে আপনি ভিডিওটা দেখেন আর একটু স্পিড বাড়ায় দেখবেন, কারণ হচ্ছে আমি কথা বলছি প্লাস লিখবো। সো আমরা এর আগের দিন যেহেতু ফাংশন করে ফেলছিলাম, সো আমাদের পৃথিবীতে আমরা কিন্তু প্রথমেই বলি যে মানুষ কি, রাইট? মানুষ সম্পর্কে পড়ি, তারপরে মানুষদের নামকরণ করি, তারপর বিভিন্ন ধরনের মানুষ করি, এরকম। ঠিক তেমনি আমরা আসলে ব্যাপারটা এরকমই হয়েছে যে আমরা আসলে প্রথমে ফাংশন কিরকম ভাবে হয় সেটা দেখলাম, তারপরে ফাংশনের একটা নামকরণ করছি যেরকম মনে করে নেন। তারপরে এখন আমরা যেতে চাই যে ফাংশনের আসলে কি ধরনের প্রকারভেদ আছে, পৃথিবীতে কত ধরনের ফাংশন আছে। তো পৃথিবীতে অনেক ধরনের ফাংশন আছে। সো আমি এখন যেভাবে ডেফিনিশন গুলা বলবো সেটা ইনফর্মাল ওয়েতে বলবো এবং আগের লেকচারের সাথে মিলাইয়া বলবো। ইনফর্মাল বলছে এই কারণে যাতে করে আমাদের মনে থাকে। সো দিস ইজ এ মেনি ওয়ান ম্যাপিং। ফার্স্ট আমরা যেটা শিখতেছি যে মেনি ওয়ান ম্যাপিংটা কি, নাম থেকেই বোঝা যাচ্ছে মেনি মেনি মানে ওয়ানে, মোর দ্যান ওয়ান, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ওয়ান। সো এখানে যদি এরকম আমরা দেখতে পাই যে ডোমেইনের একাধিক উপাদানের সাথে কোডোমেইনের একই উপাদান যুক্ত থাকে, তখন আমরা বা একটা উপাদান যুক্ত থাকে, তখন আমরা তাকে বলি মেনি ওয়ান ম্যাপিং। যেমন আমরা এখানে স্পষ্ট বা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে এখানে ডোমেইনের দুইটা উপাদানের সাথে কোডোমেইনের এই যে এটা সংশ্লিষ্ট আছে, রাইট, বা যুক্ত আছে। সো দিস টাইপ অফ ম্যাপিং, আগে কিন্তু এটা ফাংশন হবে, এইটা পুরাটা দেখেন, এটা লজিক্যালি ভ্যালিড পসিবল। সো এটা ফাংশন, এবং ফাংশন হওয়ার পরে তার নাম দেব। সো এই ধরনের ফাংশনকে আমরা বলে থাকি বা ম্যাপিংকে আমরা বলে থাকি মেনি ওয়ান ম্যাপিং। নাম্বার 2 আমরা পড়ে থাকি ওয়ান অন ম্যাপিং। আমরা যদি গল্প আকারে বলতে চাই, অর্থাৎ এক মায়ের এক সন্তান, দিস টাইপ অফ ম্যাপিং ইজ কল্ড ওয়ান অন ম্যাপিং। আমরা যদি বলি যে ওয়ান টু আর সাবজেক্টিভ ম্যাপিং ব্যাপারটা কি, সেটাও ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা এটা গল্প আকারে যদি বলতে চাই যে পৃথিবীতে এমন কোনো মা থাকবে না যার কোনো সন্তান নেই, সেই ধরনের ম্যাপিংকে আমরা বলে থাকি, বা সেই ধরনের ফাংশনকে আমরা বলে থাকি সাবজেক্টিভ। যারা বুঝতে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আমরা এক্সাম্পল রেডি রাখছি, সামনে দেখাবো, সেখানে আপনি অবশ্যই বুঝতে পারবেন, আপনি শুধুমাত্র একটু শুনে যান। ওকে, এরপর আরেকটা ম্যাপিং আছে হচ্ছে ইনটু ম্যাপিং। ইনটু ম্যাপিং মানে হচ্ছে পৃথিবীতে এরকম একটা মা থাকবেই যার সন্তান নেই, মানে আমরা বলতে চাচ্ছি যে এই ঘটনা কিন্তু আপনারা যারা আগের দিন আমার লেকচার দেখেছেন, এখানে চিলড্রেন মাদার, এরকম মাদার সবসময় রাইট হ্যান্ড সাইডে থাকবে, সেই ঘটনা আমরা দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট একটা, আমরা এটা সবাই জানি যারা ম্যাথমেটিশিয়ান, কেউ যদি পড়াশোনা নাও করে এই নামটা শুনেছে, বাইজেক্টিভ ম্যাপিং। সো এটা আবার কি, আমরা জানি যে কোনো একটা ম্যাপিং যদি ওয়ান ওয়ান এবং সাথে প্লাস ওয়ান টু হয়, তখন সেই ধরনের ম্যাপিংকে আমরা বলে থাকি বাইজেক্টিভ ম্যাপিং। এন্ড আমরা জানি যে বাইজেক্টিভ ম্যাপিং এর ক্ষেত্রেই হচ্ছে আমরা ইনভার্স ফাংশন বা বিপরীত ফাংশন পেয়ে থাকি। এখানে আমরা ছোটকালের পড়াগুলো এই কারণে লিখে রাখছি যে আমরা এবার কোনো ধরনের মিস্টেক করতে চাই না, আমাদের যা কিছু আসবে যেন আমাদের
কমনে পড়ে বা নখদর্পণে থাকে। সো আমরা এক্সাম্পল একটা রেডি করেছি, কারণ হচ্ছে আমরা যে এতক্ষণ পর্যন্ত বললাম সেটা আমরা দেখতে চাই। মেনি ওয়ান ম্যাপিং আমরা বুঝতে পারছি যে ডোমেনের দুইটা কমপক্ষে মোর দ্যান ওয়ান, মানে কমপক্ষে দুইটা এলিমেন্টের সাথে আমরা দেখব যে আপনার কোর ডোমেনের একটি উপাদান সংশ্লিষ্ট আছে। সো দিস টাইপ অফ ম্যাপিং ইজ কল্ড মেনি ওয়ান ম্যাপিং। ওকে, এখন আমরা যেতে চাই একটা নন এক্সাম্পল, এটা মেনি ওয়ান ম্যাপিং না। কেন? কারণ হচ্ছে এই ম্যাপিং আমরা দেখতে পাচ্ছি যে আপনার কোডোমেনের মোর দ্যান ওয়ান এলিমেন্ট আসলে ডোমেনের একটা উপাদানের সাথে সংশ্লিষ্ট আছে এরকম আমরা দেখতে পাচ্ছি না। সো দিস টাইপ অফ ম্যাপিং ইজ আ নন এক্সাম্পল অফ মেনি ওয়ান ম্যাপিং। ওকে, আমরা এখন যেতে চাই হচ্ছে ওয়ান অন ম্যাপিং। ওয়ান অন ম্যাপিং মানে হচ্ছে এক মায়ের এক সন্তান থাকবে এরকম ঘটনা। সো এই মায়ের একটা সন্তান আছে, এই মায়ের একটা সন্তান আছে, এই মায়ের একটা সন্তান আছে। অনেক সময় আমরা এখানে একটু বুঝতে সমস্যা করি, মানে বুঝতে চাই না, সেটা হচ্ছে এরকম। এই ধরনের ম্যাপিংকেও কিন্তু অন অন ম্যাপিং বলা যায়। যেরকম সাপোজ এখানে আছে হচ্ছে এক্স, এটা ওয়াই আর এটা জেড, এন্ড এখানে আছে হচ্ছে আপনার মনে করেন এ বি সি এন্ড ডি, চারজন মা আছে, ঠিক আছে? আর এখানে সন্তান তিনজন। সো এটা এর সাথে এর সন্তান হচ্ছে এক্স, বি এর সন্তান হচ্ছে ওয়াই এন্ড সি এর সন্তান হচ্ছে জেড। এখানে দেখেন এক মায়ের একটাই সন্তান আছে, রাইট? কিন্তু একটা মা আছে যার সন্তান নেই। সো এই ম্যাপিংটাকেও আমরা কিন্তু ওয়ান অন বলবো। কেন? কারণ ওয়ান অন ম্যাপিং এর ব্যাখ্যাই হচ্ছে এক মায়ের একটা থাকবে। আমি কিন্তু একবারও বলি নাই যে কোনো মায়ের সন্তান ছাড়া থাকতে পারবে না, আমি বলছি এক মায়ের একটা থাকবে। এইটা হচ্ছে কন্ডিশন, এক মায়ের একটা থাকবে, আর বাকি কি হবে এটা আমরা বলতে যাব না, এটা আমরা জানি না। এই কারণে দেখবেন আমরা কিন্তু বলি যে 0 0 0 0 0 মানে 3/3 একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি আমরা নেই, সেই ম্যাট্রিক্স এটাকে কিন্তু আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলতে পারি, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও বলতে পারি, ঠিক আছে? আরো অনেক কিছু বলা যায়, আমি আরো না যাই। এর কারণ কি, কেন বলতে পারি? এর কারণ হচ্ছে আমরা আপার ট্রায়াঙ্গুলারের ব্যাখ্যা করছিলাম যে আপনার যে প্রধান কর্ণ আছে তার নিচের উপাদানগুলো, যে এগুলো যদি শূন্য হয়ে যায় তাহলে আপার ট্রায়াঙ্গুলার। এখন প্রশ্ন হচ্ছে স্যার তাহলে যদি প্রধান কর্ণ এবং উপরের উপাদানগুলো শূন্য হয়ে যায় তখন তো কিছু বলেন নাই। আমি এই সম্পর্কে জানি না। আমার ডেফিনিশন হচ্ছে যে প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য, তাইলে ওটা আপার ট্রায়াঙ্গুলার। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রধান কর্ণের নিচের উপাদান শূন্য আছে, সো দিস ইজ দ্য আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আবার আমরা জানি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনিশন হচ্ছে প্রধান কর্ণের উপরের উপাদান যারা আছে তারা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ এই তিনটা, তখন তাদেরকে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার বলি। সো যেহেতু শূন্য আছে সুতরাং এটা লোয়ার ট্রায়াঙ্গুলার। সো ডেফিনিশন যা বলবে সেটা নিয়ে কাজ করতে হবে, এছাড়া আমি বাড়তি কিছু দেখতে যাব না। যদি কখনো প্রশ্ন করা হয় স্যার যে স্যার আমি আপার ট্রায়াঙ্গুলার ডেফিনিশন জিজ্ঞেস করলাম, বললো যে আপার ট্রায়াঙ্গুলার মানে প্রধান কর্ণের উপরের যে এলিমেন্ট থাকবে তারা যদি শূন্য হয়ে যায় তখন ওইটা লোয়ার ট্রায়াঙ্গুলার, আর যদি নিচের উপাদানগুলো শূন্য হয় তখন সেটা আপার ট্রায়াঙ্গুলার। এরপর যদি কোনো স্টুডেন্ট মানে আপনাকে প্রশ্ন করে যে স্যার তাহলে যদি প্রধান কর্ণ বা নিচের গুলো শূন্য হয়ে যায়, মানে এরকম প্রশ্ন করে, তখন কি সেটা আপনার আপার বা লোয়ার ট্রায়াঙ্গুলার হবে? যেমন এই ম্যাট্রিক্সটা 0/0, সো এটা আপনি কি বলবেন? মানে 3/3 ম্যাট্রিক্সের এটাকে কি বলবেন? তখন বলবেন ইয়েস। আমি এই সম্পর্কে কমেন্ট করতে পারি না। আমার প্রধান কন্ডিশন হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার হতে গেলে প্রধান কর্ণের নিচে শূন্য হতে হবে। আমি খালি দেখবো এইটাই শূন্য আছে কিনা, বাকিরা জাহান নামে যাক, এটা আমার দেখার ব্যাপার না। হ্যাঁ, পরবর্তীতে আমরা যখন হায়ার লেভেলে পড়ি তখন এটা পড়ি যে যদি একটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট বা প্রধান কর্ণ 0 হয়ে যায় তখন সেই ধরনের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সকে বলা হয় সুপার আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা যদি এগুলো পড়বো সামনে যখন আমরা লিনিয়ার অ্যালজেব্রা পড়বো। সো আমরা একটু এই কনসেপ্টটা একটু খেয়াল রাখতে হবে যে আমি বলছি এক মায়ের এক সন্তান, তার মানে এই না যে আসলে প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকতে হবে। নো, এটা কিন্তু বাধ্যতামূলক না, শুধুমাত্র দেখবো একটা মায়ের একটা সন্তান কিনা। ওকে, এটা আমাদের নন এক্সাম্পল, বিকজ দিস ইজ নট ওয়ান অন এক্সাম্পল। বিকজ এখানে কেন ওয়ান অন নয়? কারণ হচ্ছে এই যে একটা মা আছে, সেই মায়ের তিনটা সন্তান। সো দিস ইজ নট আ ওয়ান অন ম্যাপিং অর ওয়ান অন ফাংশন। সো দিস ইজ এ নন এক্সাম্পল। আমরা নেক্সটে যেতে চাই। ওয়ান টু ম্যাপিং এ আমরা বলছিলাম যে পৃথিবীতে এরকম একটা মাও থাকা যাবে না যার সন্তান নেই, প্রত্যেকের সন্তান থাকতে হবে। দেখেন এখানে প্রত্যেকের সন্তান আছে। সো এটা যেহেতু আবার ফাংশনও, সো আগে ফাংশন হবে তারপর সে আমরা তাদের নামকরণ করবো, সেটা কিন্তু ফাংশন, আমরা তো এখন চেক করতে পারি। তো এটা হচ্ছে ওয়ান টু ম্যাপিং। কেন? কারণ এখানে প্রত্যেকের মায়ের একটি করে সন্তান আছে। আমরা একটা দেখতে চাই যে এটা নন এক্সাম্পল ওয়ান টু। কেন? কারণ এখানে একটা মা দেখতে পাচ্ছি তার কোনো সন্তান নেই। সো আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে
ওয়ান টু মিনস বা ওয়ান টু এর অ্যানাদার নেম হচ্ছে সাবজেক্টিভ। সেটা হওয়ার জন্য প্রত্যেকটা মায়ের সন্তান থাকতে হয়, বাট এখানে একটা মায়ের সন্তান নেই, সো দিস ইজ এ নন এক্সাম্পল। ইনটু ম্যাপিং বা ইনটু ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম যে এমন একটা মা থাকবে যার সন্তান নেই। সো দেখেন এটা ইনটু ম্যাপিং কেন, কারণ এখানে এমন একটা মা আছে যার সন্তান নেই। এন্ড বাইজেক্টিভ ম্যাপিং হচ্ছে ওয়ান অন এবং অন টু হতে হবে। যদি আপনি খেয়াল করে দেখেন, ওয়ান অন মানে হচ্ছে এক মায়ের এক সন্তান থাকবে, এবং ওয়ান টু মানে হচ্ছে প্রত্যেক মায়ের সন্তান থাকতে হবে। সো এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং ও বলতে পারি, বিকজ এখানে আমরা ওয়ান অনও পাচ্ছি এবং অন টু পাচ্ছি। সো দিস ইজ দ্য এক্সাম্পল। নন এক্সাম্পল হচ্ছে এটা, দিস ইজ নট আ ওয়ান অন ম্যাপিং। সো এটা বাইজেক্টিভ হওয়ার প্রশ্নই আসে না, কারণ বাইজেক্টিভ হতে গেলে ফার্স্ট কন্ডিশন ইজ ওয়ান অন হওয়া লাগবে, তারপর ওয়ান টু। এই দুইটা হয়ে গেলে তখন হচ্ছে আমাকে বলতে পারবো যে সেই ফাংশনটা একটা বাইজেক্টিভ ফাংশন। আমরা তো এগুলো সম্পর্কে আগে থেকে জানি, বাট আমরা ইন্টারেস্টিং ব্যাপারে এখানে চলে আসতেছি আস্তে আস্তে। সো আমরা এখন চলে যেতে চাই ডোমেইন এন্ড রেঞ্জ। ডোমেইন এন্ড রেঞ্জ কি সেটা আমি একটু বলতে চাই। আমরা যদি গল্প আকারে বলি, দেখেন ডোমেইন আর কিছুই না, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে আপনি মেশিন হিসেবে কল্পনা করবেন, মনে করে নেন। সো আমরা অনেক স্টুডেন্ট আমরা এরকমও পাইছি, স্যার এগুলো আসলে করতে চাই কেন বা এগুলো দিয়ে কাজ কি। আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবীর অধিকাংশ মেশিন, প্রায় 90% এর অধিক বা 99%, প্রত্যেকেই একটা করে ফাংশনের মতো কাজ করে থাকে। সো ফাংশন আমাকে জানতেই হবে মেশিন চালাতে গেলে, রাইট? সো দেখেন আমি একটা কথা বলি আপনাদেরকে, একটা মেশিনের সাথে আমরা পরিচয় করাই দিই, যেহেতু আমরা গরিব রাষ্ট্র বাঙালি, সো আমাদের কাছে হায়ার লেভেলের মেশিন নাই। সো আমি একটা মেশিনের কথা বলছি, সেটা হচ্ছে ধরেন আখ ভাঙার মেশিন। আখ, এখন যেহেতু রমজান মাস, আপনারা সবাই এটার সাথে পরিচিত, আমরা আখের রস খাই। সো সেখানে আমরা যদি বলি যে আখের এই যে আখের রস খেতে চাই, সেই আখের ভাঙার মেশিনের মধ্যে যদি আপনি ইট দিয়ে দেন, ইট, যে ইটও ভাঙতে চাই ওটা দিয়ে, এটা কি পসিবল? নো, পসিবল না। তার মানে ওটা আখ ভাঙার মেশিনটা ওটা নিতে পারছে না। সো এই ক্ষেত্রে এই যে আখ ভাঙার মেশিনের ক্ষেত্রে এই যে ইনপুট আমরা দিচ্ছি আখকে সে নিতে পারছে, বাট সে একটা ইটকে নিতে পারছে না, ভাঙতে পারছে না। সো এই ক্ষেত্রে আখটা হচ্ছে তার ইনপুট, আর ইনপুটের নামই হচ্ছে আমরা বলে থাকি ডোমেইন। সো ডোমেইন আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা হচ্ছে মনে করেন যে আমরা বের করে ফেলতে পারি, মানে একটা মানুষ হচ্ছে সব ভালো, শুধুমাত্র একটা খারাপ, তখন আমরা তার ভালো গুণ দেখবো না। আমরা কি বলছি দেখেন ব্যাপারটা শুনেন, একটা মানুষের সব ভালো, সব ভালো, শুধুমাত্র একটা খারাপ হচ্ছে, ধরেন সে হচ্ছে পশুপ্রেমী না, মনে করেন পশুপ্রেমী না, আর সব ভালো। বাট আপনি কি এখন তার আমি যদি বলি আপনি একটু তার সব ভালোগুলা লিখেন, আপনি কিন্তু বলবেন নো, এত কিছু করার দরকার নেই, আমরা একটু চালাক হইলে সেটা হচ্ছে আমরা তার খারাপটা লিখবো, তারপর বলে দিব যে আর সব ভালো, শুধুমাত্র এই যে পশুপ্রেমী না এটা ক্রস দিব, আর সব ভালো, তাহলে আমাকে কম পরিশ্রম করতে হয়, রাইট? সো ডোমেইনটাও এরকম, কখনো কখনো দেখা যায় ধরেন সব ভ্যালু হতে পারে, সকল রিয়েল নাম্বার হতে পারে, বাট একটা ভ্যালু হতে পারে না, ধরেন 3 হতে পারে না। তখন আমরা কি করি, যে ডোমেইনটা এইভাবে লিখে দিই যে সকল রিয়েল নাম্বার হতে পারে, 3 হতে পারে না। আবার কখনো কখনো দেখা যায় যে তার খারাপ গুণ বেশি, ভালো গুণ একটা, তখন আমরা কি করব, খারাপ গুণ সব লিখবো না, বরং ভালো গুণটাই লিখবো, যে শুধুমাত্র সে নামাজ পড়ে, এছাড়া সবকিছু তার খারাপ গুণ। সো ডোমেইন লেখার কায়দাটা এরকম, আমরা দেখতে চাই যে কিভাবে লিখবো। দুই রকম ভাবেই লেখা যায়, একটা মানুষের ক্যারেক্টার সম্পর্কে দুই রকম ভাবেই লেখা যায়। কেউ যদি চায় যে সে খারাপ গুণকে লিখতে চায়, ভালো গুণকে লিখতে চায়, লেখা যায়। বাট আমরা কোনটা ট্রাই করব? আমরা এখন আবার ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে আবার বলি না স্যার পজিটিভ হই, আমরা সবকিছু ভালো দেখি না। এখানে ডোমেইন রেঞ্জের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, আপনি এটা নিয়েই কাজ করবেন যেটার ক্ষেত্রে আপনার পরিশ্রম কম। অর্থাৎ একটা মানে সব ভালো, এখন সব ভালো ধরতেন, সেগুলো যদি আপনি লিখতে চান 2000 বছর লাগলো, তার সব ভালো। বাট আপনি একটা খারাপ সেটাই লিখবেন যে এইটাই খারাপ, এছাড়া সব ভালো। সো এখানে আবার এই টেকনিকটা নিতে হবে, রাইট? এটা হচ্ছে আমাদের ডোমেইনের একটা ব্যাপার, যে আসলে ইট ভাঙার মেশিনের মধ্যে, সরি, আগ ভাঙার মেশিনের মধ্যে ইট যায় না। সো এখানে ডোমেইনটা কি? ডোমেইন হচ্ছে এরকম যে নট ইট, এছাড়া যত আগ দিবেন সবগুলো সে নিতে পারবে। আর আমি বলছিলাম পৃথিবীর আমরা ফাংশনটা পড়ি যে পৃথিবীর 99% মেশিনই বা 90% মেশিনই হচ্ছে ফাংশনের নয়। এই কারণে রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে এরকম জিনিস যে আউটপুট, ধরেন আমরা আগ দিলাম, সেখানে আগটা হচ্ছে আমার ইনপুট, সেটা হচ্ছে আমার ডোমেইন, তার মানে ওই ডোমেইনটা কাজ করছে। আর আমরা যে রসটা পাচ্ছি সেটা মনে করেন আউটপুট। সো দিস ইজ আওয়ার রেঞ্জ। সো এই কারণে দেখেন আমরা এখানে এইগুলাই পড়ি যে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স বলতে এখন একটা ফাংশন, ফাংশন মিন মেশিন, মেশিনটা সংজ্ঞায়িত থাকে, সংজ্ঞায়িত মিন্স মনে করেন কাজ করে থাকে। এখন এটা মনে করে নেন সংজ্ঞায়িত কি সেটা আমরা একটু পরে বলবো, ওকে? আর রেঞ্জ মানে হচ্ছে যে আমরা রসটা পেলাম ডোমেইনের ফলে, এই যে ডোমেইনের ফলে মানে আগ দেওয়ার ফলে, আগ দেওয়ার সাপেক্ষে আমরা ফাংশনের থেকে প্রাপ্ত কিছু রস পাই, সেটাই হচ্ছে আউটপুট, ওকে? সো আমরা এখন কথা হচ্ছে যদি আমাদের আমরা সবাই
ছোট ক্লাস থেকে ডোমেন রেঞ্জ এবং বিশ্ববিদ্যালয়ে গিয়ে হায়ার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ডোমেন রেঞ্জ নিয়ে কথা বলছি। আমরা যারা ক্যালকুলাস অথবা মাল্টি ভেরিয়েবল পড়ছি সেখানে আরো বেশি সুন্দর ডোমেন রেঞ্জ সম্পর্কে পড়ানো হয়েছিল। যে এমনিতে তো আমাদের ডোমেন রেঞ্জ যে ডোমেন স্যার হচ্ছে যখন সিঙ্গেল ভেরিয়েবল তখন শুধুমাত্র এক্স এর দিকে আর এক্স নিয়েই আমরা কথা বলি, বাট আমাদের ক্যালকুলাস অফ মাল্টি ভেরিয়েবলে সেই ব্যাপারটা সবচেয়ে সুন্দর, যে দেখা যায় যে আমরা একটা হোল প্লেন নিয়ে কথা বলি। সো আমি সেখানে যেতে চাই না, আমি বলতে চাচ্ছি যে আমরা তো আসলে এইসব ক্যালকুলেশন শিখেছি, কিন্তু আমরা একটু ইউনিক ভাবে দেখতে চাই। যদি আমাদের কাছে এমসিকিউ আসে তখন কিভাবে আমরা শর্টকাটে এমসিকিউ গুলা দেখতে পারি সেটা আমি একটু দেখতে চাই। যেমন আমি শর্টকাট শেখানোর আগে আমরা বড় প্রসিডিউরে যে এখানে এই যে এই ধরনের ফ্র্যাকশন টাইপ থাকলে আমাদের স্যাররা বলছিলেন যে নিচে যেন জিরো না হয়। কেন? কারণ নিচে যদি জিরো হয়ে যায়, সামথিং ডিভাইডেড বাই জিরো, সামথিং ডিভাইডেড বাই জিরো, এটা কিন্তু ভালো জিনিস না। ডিভাইডেড বাই জিরো স্যারেরা বলছে এটাকে বলা হয় আনডিফাইন্ড, মানে অসংজ্ঞায়িত বাংলায় বলা হয়। আনডিফাইন্ড কেন হলো আমি একটু বলে দিই সেটা। ধরেন 5/0, এটার নাম কেন আনডিফাইন্ড হলো আমি একটুখানির মধ্যে বলতে চাই, একটুখানি সময় নিয়ে। ধরে নিলাম যে এটার রেজাল্ট আমি জানি না, মনে করেন নেন এটার রেজাল্ট এক্স। সো আমাদের কাছে একটা ডিভিশন রুল আছে, ডিভিশন রুল আমরা সবাই জানি না। সো ম্যাথমেটিক্স আমরা পড়ি, বাট অনেকে কিন্তু আমরা ডিভিশন রুলটা জানি না। এটা কিন্তু একটা আমাদের দুঃখ। সেটা হচ্ছে আমরা একটু ডিভিশন রুলটা শিখি। আসলে এটার রেজাল্ট কত? 6 কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি রেজাল্টটা হচ্ছে আসলে 3, রাইট? আচ্ছা, ডিভিশন রুল বলছে এরকম, যে ডিভিশন রুল বলছে এরকম যে আপনি যখন এই যে নিচের পার্টটাকে বলা হয় থাকে হরের সাথে এই রেজাল্টকে গুণ করবেন, আমরা রেজাল্টে লিখছি, তখন আপনি হচ্ছে আসলে এই যে উপরে যে আছে লব তাকে পাবেন। দিস ইজ দ্য ডিভিশন রুল। সো আমরা এই ডিভিশন রুলটা হচ্ছে এখানে ইউজ করতে চাই। জিরোর সাথে এক্স মাল্টিপ্লাই করলে 5 পাওয়ার কথা, বাট কোনোদিন কি পসিবল বলেন? জিরোর সাথে এমন একটা ভ্যালু কি আছে এখানে, এরকম এক্স এর ভ্যালু এমন কি কোনো কিছু আছে যাকে দ্বারা মাল্টিপ্লাই করলে জিরোর সাথে 5 পাওয়া যায়? নো, এটা পসিবল না। তার মানে এখানে দেখেন ডিভিশন রুলটাকে সে ভায়োলেট করছে, সে মানছে না। এই কারণে আমরা বলে থাকি যেটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে সংজ্ঞা মানছে না। কিসের সংজ্ঞা মানছে না? সে ভাগের সংজ্ঞা মানছে না। ভাগের সংজ্ঞাটা কি? ভাগের সংজ্ঞা বলছে হর ইন্টু রেজাল্ট যখন গুণ করবেন তখন একটা লব পাবেন। সো এই সংজ্ঞাটা যখন মানছে না, এই কারণে এইটাকে বলা হয় অসংজ্ঞায়িত, মানে সামথিং নিচে জিরো থাকতে পারবে না। সো দেখেন আমরা কিন্তু এখন বুঝে গেছি। যারা আফ্রিকাতে থাকে, আপনাদের আশেপাশে যদি কেউ পরিচিত থাকে, তারা দেখবেন যে আফ্রিকাতে সবকিছুই মোটামুটি একটু অগুছালো টাইপ। সো আমরা সেখানে ব্যবসা করাও নিরাপদ না। যারা বাংলাদেশি থাকে অনেক সময় দেখা যায় টাকা চায়, চাঁদা চায়, মেরে ফেলে, ওরকম একটা ব্যাপার থাকে। তো ওই দেশের সব আসলে ব্যাপারটা হচ্ছে যে সবই খারাপ, তখন তার ভালো গুণ কি বলে এরকম। যখন তার সবই খারাপ থাকবে তখন তার শুধুমাত্র একটা ভালো গুণ নিয়ে আমরা কথা বলবো। বাট এই ক্ষেত্রে কি, এই ফাংশনটা একটু দেখি, এই ফাংশনটা হচ্ছে সব ভ্যালু নিয়ে কাজ করতে পারে, বাট যখন নিচে জিরো হয়ে যায় তখন সে আসলে আনডিফাইন্ড হয়ে যায়, বা সে আসলে সংজ্ঞা মানে না। সো নিচে যেন জিরো না হতে পারে, শুধুমাত্র তার একটাই সমস্যা। সো যেহেতু একটাই সমস্যা, আমরা কি করব যে আমরা আসলে এটা লিখবো। তো এখানে সব ভ্যালু নিতে পারে, দেখেন ব্যাপারটা শুনেন, সব ভ্যালু নিতে পারে, কোটি কোটি ভ্যালু নিতে পারে, ইনফাইনাইটলি মেনু ভ্যালু এখানে পসিবল। সব ভ্যালু, এই যে এক্স মানে হচ্ছে আসলে ইনপুট, সব নিতে পারে। আখের মতো এক্স এখন আখের মতো সব নিতে পারে, শুধু নিতে পারে না x ইকুয়ালস টু 2। কেন? কারণ 2 যখন বসাই দিবেন তখন এখানে 0 চলে আসে। সো এইটাকে আমরা লিখি ম্যাথমেটিক্যালি যে না, সকল ভ্যালু হতে পারে কিন্তু 2 হতে পারে না। ওকে ওকে, এটা হচ্ছে আমরা ছোটকালে পড়েছি। তাহলে আমরা ইউনিক কি শিখবো? ইউনিকটা আমরা একটু শিখবো, সেটা হচ্ছে আপনাকে এইখানে আমি কিছু কিছু কথা লিখে রাখছি, যে আমরা যদি কোনো একটা ফাংশনের গ্রাফ দেখতে পারি, গ্রাফ ড্র করে ফেলতে পারি, তাহলে আমরা সেই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ খুব ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে? আমি এটা একটু বলতে চাই, এখানে লিখে রাখছি, আপনারা চাইলে একটু পড়ে নেবেন। এখন ভিডিওটা স্টপ করে আমি আবার বলছি, আমি কিন্তু এই পিডিএফটা দিতে পারবো না, কারণ হচ্ছে এই বইটা আমাদের 2027 সালে পাবলিশ হবে, আমাদের পাবলিকেশনের সাথে চুক্তি আছে। সো এইটাকে আমি দিতে পারবো না, এই কারণে সরি। আমি কিন্তু যতটুকু দেওয়া পসিবল আমি সেটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিয়েছি আপনাদের জন্য। সো আমরা একটু দেখতে চাই যে আসলে কিভাবে ডোমেইন এবং রেঞ্জ গ্রাফের মাধ্যমে, যদি কেউ গ্রাফ পারেন তাহলে তার কোনো ধরনের ম্যাথ, ডোমেইন রেঞ্জের ম্যাথ অ্যাটলিস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ড সময় লাগতে পারে। জাস্ট আমি বলতে চাচ্ছি গ্রাফটা আঁকতে পারলেই হয়। সো দেখেন আমি এটার একটু ডোমেইন রেঞ্জটা আপনাকে আঁকা শিখাই। চাইলে আমি একটু অন্য জায়গায় যেতে পারি, আমরা চাইলে ডেসমোস অ্যাপেও চলে যেতে পারি। আপনার জন্য তো ডেসমোস অ্যাপ থাকবে না, বাট দেখেন আমাদের দেশ থেকে ভারতের শিক্ষা ব্যবস্থা ভালো, কারণ হচ্ছে তাদের সবাই
সব ধরনের গ্রাফ পারে, বাট আমাদের কাছে কিন্তু রেশনাল ফাংশনের গ্রাফ আমরা যারা বিশ্ববিদ্যালয় লেভেল পড়েছি তারাই কিন্তু আমরা পারি না। আমি নিজে করতে গেলে আমাকে আগে রিভাইজ দিতে হবে। সো এরকম একটা ব্যাপার থাকে, বাট ভারতের অধিকাংশ মানুষজন এসব পারে, তাদের কিউবিক ফাংশনের গ্রাফ গুলো পারে। সো এই কারণে দেখবেন তারা আমাদের চেয়ে এগিয়ে। ডোমেন রেঞ্জ বের করতে গেলে তারা আমার থেকে আগে বের করতে পারবে এমসিকিউতে। এর কারণটা কি একটু দেখেন। সো আমি এখন একটু যেতে চাই কিভাবে ডোমেন রেঞ্জ শর্টকাটে আমরা করতে পারি। সাপোজ আমরা এই ফাংশনটার এই যে দেওয়া আছে যে f of x সমান হচ্ছে x স্কয়ার, সো দিস ক্যান বি রিটেন অ্যাজ y সমান x স্কয়ার, রাইট? কারণ f of x ইকুয়ালস টু y। সো আমি একটু বলে দিতে চাই যে আসলে কিভাবে বের করবেন। আমি তো এখন শিখাচ্ছি দেখে বেশি সময় লাগবে। মনে করেন এটা আমাদের y অ্যাক্সিস এন্ড দিস ইজ আওয়ার x অ্যাক্সিস, রাইট? সো এবার আপনি একটু বলেন তো y সমান x স্কয়ার এর গ্রাফটা কি? এই যে এটা y সমান x স্কয়ার এর গ্রাফ কি? আমরা এটা পড়েছি প্যারাবোলা অধ্যায় বা পরাবৃত্ত অধ্যায় পড়েছি যে দিস ইজ আ প্যারাবোলা। হোয়াই? বিকজ এখানে একটা ফাংশন, একটা ভেরিয়েবল আছে যার পাওয়ার 1, এবং আমাদের স্যাররা এভাবে পড়াইতেন যে যার পাওয়ার 1 সেই দিকে হা করবে। এখানে কার পাওয়ার 1? বলছে ভেরিয়েবলের পাওয়ার y, তার হচ্ছে 1। সো y এর দিকে হা করবে। সো y এর এরকম একটা হা করবে, মানে আমার সঠিকটা না হলেও একদম কাছাকাছি আছে। সো y এর দিকে হা করলো, রাইট? এবং আপনারা জানেন এখানে আসলে কোনো ধরনের লিমিট নাই। x এর ভ্যালু ইনফাইনাইটলি এভাবে যেতে পারে, y এর ভ্যালু এভাবে যেতে পারে, রাইট? হচ্ছে x এর ভ্যালু যখন 1 তখন হচ্ছে y এর ভ্যালু 1, x এর ভ্যালু যখন 0 y এর ভ্যালু 0, বাট x এর ভ্যালু যখন 2 তখন y এর ভ্যালু 4, কারণ এখানে বসায় দেখতে পারেন। সো আমরা জানি এটা। এখন বলতে পারেন স্যার y এর, আপনি বললেন যে y এর পাওয়ার 1, সো y এর দিকে হা করবে, কিন্তু y এর নেগেটিভ দিকে কেন হা করলো না? কারণ এখানে নেগেটিভ চিহ্ন নাই, এই কারণে নেগেটিভ দিকে না বরং পজিটিভ দিকে হা করবে। ওকে, সো এখন কিভাবে ডোমেইন রেঞ্জ নির্ণয় করব? আমরা এই চিত্র দেখব। আমরা কিন্তু বলছিলাম যে এই চিত্রটা এইভাবে যাইতে থাকবে, রাইট? এভাবে যাইতে থাকবে, আবার এটা এভাবে যাইতে থাকবে। সো এখানে যে আপনি চিন্তা করেন, আপনাকে দেখতে হবে যে এই যে এক্স অ্যাক্সিস, এই এক্স এর ভ্যালুগুলো নিয়েই হচ্ছে ডোমেইন গঠিত। এক্স এর ভ্যালুগুলো নিয়েই কি গঠিত? ডোমেইন গঠিত। সো এখানে কি কি ভ্যালু আমরা নিতে পারতেছি দেখেন এক্স এর। সো দেখেন আস্তে আস্তে গ্রাফ কিন্তু আস্তে আস্তে এরকম ইনফিনিটলি মেনে যেতে থাকবে। তার মানে এখানে আসলে পুরো এক্স এর ভ্যালুটা কভার হয়ে যাবে। সো আমাদের ডোমেইনটা হচ্ছে এখানে আর। আপনি যদি আজকে নতুন শিখেন তাহলে আপনার জন্য মনে হবে, মনে মনে বলতে পারেন স্যার এটা তো আরো বেশি কঠিন, বাট আপনি বিশ্বাস করেন আমরা কিছুক্ষণ পর কেস 1 থেকে কেস 10 করব, সেখানে যদি আমরা দেখতে পারি যে কোনো একটা গ্রাফ আঁকা যায়, সেটা আমাকে দেখবেন তাড়াতাড়ি রেজাল্টটা দিচ্ছে। এটা আমি একটু বলে দিতে চাই। আর রেঞ্জটা কি হবে সেটা শুনেন। রেঞ্জ কিভাবে নির্ণয় করব? রেঞ্জটা একদম নির্ণয় করা ইজি। সেটা হচ্ছে আমরা যদি মনে করে নেই যে এখানে আমরা একটা আলো ফেলছি, প্রজেকশন মানে ছায়া ফেলতেছি, এখান দিয়ে আলো মারছি, লাইট মারছি। এবার আলো মারার ফলে বলেন তো কোথায় কোথায় বাধা দিবে আমাকে? এখানে কিন্তু কোনো ধরনের গ্রাফ নাই, এই পোর্শনে কোনো বাধা দিবে না। এই আলোটা কি করবে? এই আলোটা কিন্তু এভাবে চলে যেতে থাকবে, কোনো বাধা নাই, রাইট? কিন্তু এখান দিয়ে কিন্তু বাধা থাকবে, এখানে আরো যা আছে এই যেগুলো তো চলতে থাকবে, রাইট? কিন্তু এখানে যখন আপনি একটা আলো নেবেন এগুলো বাধা দিবে। সো যেখানে যেই অংশটুকু বাধা দিবে সেটাই হচ্ছে আমাদের রেঞ্জ। সো দেখেন বাধা দিচ্ছে কতটুকু? এই যে এখান থেকে চলতে থাকবে ওরকম তো উপরে উঠতেছে, বাট এই যে এখানে 0 পর্যন্ত, রাইট? অর্থাৎ 0 থেকে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ এখান থেকে এই যে চলতে থাকবে, কারণ হচ্ছে এটা কিন্তু ইনফিনিটলি মেনি দূর যাচ্ছে। সো এই কারণে আমাদের রেঞ্জ হচ্ছে আসলে 0 থেকে ইনফিনিটি। আমরা কি কথা বুঝাইতে পারছি? দিস ইজ আ শর্টকাট। এখন এটা আপনি নতুন শিখছেন বিধায় এরকম মনে হতে পারে, বাট এটা কিন্তু আসলে শর্টকাট। সো আমরা গ্রাফ দিয়ে চাইলে এভাবে শর্টকাটে ইউজ করে ফেলতে পারি যে কতটুকু এক্স এর জায়গা খাইছে আর কতটুকু হচ্ছে আমরা দেখবো যে সে আলো দখল করছে, মানে প্রজেকশন বা ছায়া দখল করছে। সেটাই হচ্ছে আমাদের ডোমেন এবং রেঞ্জ হয়ে যাবে। সো এখানে একটু দেখেন আমাদের সেই কথাগুলো এখানে বলা ছিল যে গ্রাফের বাম প্রান্ত থেকে ডান প্রান্তে এক্স এর মানগুলো ডোমেইন। আর কিছু কিছু বলা আছে। আর এটা বলছি যে গ্রাফটিকে এক্স অক্ষের উপর যখন এক্স অক্ষের উপর লম্বভাবে চেপে দিলে যে ছায়া পড়বে সেটা হচ্ছে ডোমেইন। মানে অন্যভাবে বলা যায় যে গ্রাফটাকে যদি আপনি, মানে আমি এটা আরেকটা মেথড, মানে একদম সহজ বুদ্ধি, সেটা আমি লিখে দিয়েছি বইতে। সেটা হচ্ছে যে আগের গ্রাফটাই আমি দেখতে চাই, আবার বলছি। ওরা যেটা বলছে যে সহজ বুদ্ধিটা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাকে যদি আপনি চেপে দেন এক্স এর দিকে, দেখেন তো এই যে এইদিকে চেপেন, এইদিকে চেপে দেন, তাহলে কি হবে? একদম এক্স এর সাথে মিশে যাবে বলে মনে হয়। এবং দেখেন তো তাহলে এটা কি আসলে? এটা হচ্ছে তো আসলে আমাদের বলতে চাচ্ছি এটা তো আমাদের ডোমেইন -ইনফিনিটি টু +ইনফিনিটি, রাইট? এই কারণে আমাদের ডোমেইন হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি এটার। আর আমাদের রেঞ্জ, বা এটাকে অন্য ভাষায় লিখতে পারি সকল আর। আর আমাদের রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে ছায়া কতটুকু দিচ্ছে, ছায়া। সো ছায়া কতটুকু দিচ্ছে দেখেন, বাধা দিবে যতটুকু ততটুকুই ছায়া। আমরা জানি বাধা এরকম হবে, এটার গ্রাফটা তো আসলে এরকম চলতে থাকবে, রাইট? সো আসলে বাধাটা হবে এই যে এখান থেকে 0 থেকে এইগুলা সব বাধা হবে। সো এই কারণে হচ্ছে 0 থেকে ইনফিনিটি।
সো এটা হচ্ছে আমাদের শর্টকাট নিয়ম, আমরা একটু দেখতে চাই আরো কিছু কিছু ফাংশনের। আপনারা নতুন শিখলে একটু প্রথম দিকে খারাপ লাগবে এবং বলতে মনে মনে বলতে পারেন যে এটা তো আরো কঠিন স্যার। সো আপনি যেভাবে সহজে করতে পারবেন সেটা দিয়ে করতে পারেন। এই যে এটা হচ্ছে আমাদের রেঞ্জ, আমি সেটা বলছি। সো এই যে আমরা একদম শর্টকাটে বলে দিচ্ছি যে আসলে এক্স অক্ষের বিস্তার হচ্ছে ডোমেইন এন্ড ওয়াই অক্ষের বিস্তার হচ্ছে রেঞ্জ। তো অবশ্যই আপনাকে নিচ থেকে উপরে যেতে হবে রেঞ্জের ক্ষেত্রে, আর ডোমেইনের ক্ষেত্রে বাম থেকে ডানে যেতে হবে। এটা আমরা করেছিলাম যে আমরা আসলে গ্রাফিক্যালি আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা একটা আমরা গ্রাফ দিয়েছি। সো এটা যদি একটা ফাংশন হয়ে থাকে, মনে করে নেন এটা কোনো একটা ফাংশন। সো এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি বলতে চাই যে এর গ্রাফ ডোমেইন কত, সো দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে, এই যেখানে এটা ভরাট করে দিয়েছে, আপনারা জানেন এটা ক্লোজড ইন্টারভাল, বাট এটা কিন্তু ওপেন রাখছে আবার। সো এখানে যদি আমরা বলতে চাই যে এই গ্রাফটা এক্স এর কতটুকু জায়গা খাইছে, আপনি কিন্তু সবাই বলতে পারবেন যে এতটুকু জায়গা নিয়েছে, রাইট? সো এই কারণে এটা ডোমেইন হচ্ছে -2 থেকে ওপেন ইন্টারভাল 3। আর এটা রেঞ্জ কোথায়? রেঞ্জ কি বলছিলাম জানো, যে আমরা আচ্ছা আলো ফেলাতে চাই, এই যে এই বরাবর আলো দেন, আলো দেন, কোনটা ভেদ করে চলে যাবে। দেখেন আমি যদি আবার একটু বলতে চাই যে এই বরাবর আলো দিলে সে কিন্তু চলে যাবে, এই বরাবর আলো দিলে সে চলে যাবে, এই বরাবর আলো দিলে সে চলে যাবে, রাইট? বাট যখন এই যে এখান থেকে একদম জিরো থেকে শুরু হবে, সে কিন্তু চলতে যাইতে পারবে না, এই যে বাধা পাবে, এখানে 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 বাধা পাবে, এরপর এখানে এই যে এখানে বাধা পাবে, এখানে এখানে বাধা পাবে, এখানে এটা বাধা পাবে, এখানে এটা বাধা পাবে, রাইট? সো আমাদের বাধার অঞ্চলটা কোথায় সেটা আমাকে দেখতে হবে। সো আমাকে বাধার অঞ্চলটা দেখেন, আমি বাধা পাচ্ছে কোথায়, আপনি যদি একটু ফিল করেন, বাধা কিন্তু হচ্ছে এখান থেকে, আমি একটু দেখাতে চাই, এই যে এখান থেকে জাস্ট এই যে এই পর্যন্ত বাধা পাবে, রাইট? এই পর্যন্ত। সো আমাদের রেঞ্জের ভ্যালুটা 0 থেকে 3 এর বেশি হওয়া উচিত। সো দেখেন আমরা এটা একটু বলতে চাচ্ছি, এই যে ডোমেইন হচ্ছে -2 থেকে 3 এন্ড রেঞ্জ হচ্ছে আমাদের দেখেন 1 থেকে 3.7, কোশ্চেন না 3 এর বেশি হওয়া উচিত, যেহেতু এটা এক্স্যাক্টলি ভ্যালুটা দেওয়া নাই এই কারণে। সো দিস ইজ আওয়ার ডোমেইন এন্ড রেঞ্জ। কখনো কখনো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা তো আসলে একটু অন্যরকম দেখা, না হলে কখনো কখনো এরকমও হইতে পারতো যে আসলে স্টুডেন্ট যে টিচার হবে, যে এনটিআরসি বা বিসিএস যে টিচার হবে, সে তো আসলে একজন ইউনিক, সারা বাংলাদেশকে সে আসলে পড়াবে, সে একজন ক্যাডার হয়ে পড়াবে, সুন্দর পড়াতে যেন পারে, তাকে সব মেথড জানতে হবে একটা স্টুডেন্টের জন্য। হয়তোবা সে নিজে যখন করতে যায় তখন সে অন্য একটা মেথড অ্যাপ্লাই করতেই পারে, তার কাছে যেটা বেটার লাগে। যেমন আমাকে ডোমেইন রেঞ্জ বের করতে দিলে আমার কাছে মনে হয় যে আমি গ্রাফ ড্র করে ফেলবো ডেসমোসে গিয়ে, তারপর আমি দেখে দেখে বলে দিব, এরকম মনে হয়। সো তারপর হচ্ছে আপনাদের কাছে অন্যরকম একটা মেথড ভালো লাগতে পারে, বাট যখন আমি একজন টিচার হব তখন আমাকে আসলে সব মেথড সম্পর্কে স্টুডেন্টদেরকে জানাতে হবে, এই কারণে এগুলো আমাকে জানতে হবে। সো যখন আমাদের দেশ যদি ভালো হইতো, সো দেখা যাইতো কখনো কখনো এই গ্রাফ দিয়ে বলতে পারতো যে হোয়াট ইজ দ্য রেঞ্জ হিয়ার, হোয়াট ইজ দ্য ডোমেইন হিয়ার, সো এটাও কিন্তু বলতে পারতো চাইলে, রাইট? সো দিস ইজ অ্যানাদার মেথড টু ফাইন্ড ডোমেইন এন্ড রেঞ্জ ফ্রম গ্রাফ। ওকে, আমাদের কিছু কিছু ব্যাপার আমাদের এগুলো আসতে পারে, যেহেতু ফাংশন এই কারণে আমরা একটু বলে দিতে চাই, বাট এগুলো আমরা আশা রাখি সবাই জানি যে কিছু কিছু ফাংশনের আছে যে সেই ফাংশনকে আমরা বাউন্ডেড অ্যাবভ বলতে পারবো, নাকি বাউন্ডেড বিলো, নাকি মনোটোনিক, এরকম বলতে পারবো। কখন বলতে পারবো সেই কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে বিস্তারিত, আপনারা একটু এটা পড়ে নিতে হবে বা দেখে নিতে হবে, রাইট? এটা লিখে নেবেন। ওকে, সো আমি এটা বলছি না, কারণ হচ্ছে এটা বলতে গেলে আবার এটার ব্যাখ্যা করতে গেলে যে এবার বিভিন্ন ব্যাপার আছে, এই কারণে জাস্ট এটা মনে রাখবেন যে একটা বাউন্ডেড অ্যাবভ। সো আমি চাইলে আবার রিয়েল অ্যানালাইসিস দিয়ে ব্যাখ্যা করতে পারি এগুলো, সো আমরা রিয়েল অ্যানালাইসিসে যাচ্ছি না, শুধু এতটুকু মনে রাখতে চাই। আমরা যদি একটু মনে রাখতে চাই, ফাংশন না হয় একটা সেট হইতো, মনে করেন দিস ইজ আওয়ার একটা সেট এন্ড এই সেটের এলিমেন্ট হচ্ছে 2 থেকে 3 এবং সকল রিয়েল নাম্বার, ওকে? সো এন্ড 3 হইতে পারে, 3 হইতে পারে। সো আমি যদি চাই যে একে বাউন্ডারি দিতে চাই, রাইট? বাউন্ডারি দিতে চাই, তখন আমরা কি করতাম, যে আমার নিজের জায়গা আছে, ওকে এখানে বাউন্ডারি দিলাম। আমার যেন কোনো জায়গা, আমার যেন কোনো, কেউ কি বাউন্ডারি এভাবে দিবে বলেন তো, যে এই যে এভাবে যে এতখানি জায়গা তার বাপ দাদার জায়গা ছেড়ে দিবে? না, বাংলাদেশের মানুষ এত ভালো না, রাইট? সো রিয়েল অ্যানালাইসিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে তুমি যখন বাউন্ডারি দিতে চাও, মানে আমাকে বলতে চাই, আমি আপনাকে বলছি যে আপনি যখন বাউন্ডারি দিতে চান, এই যে আপনার জায়গা যেন কোনোটুকু বাদ না যায়, রাইট? একদম ঘেঁষে দিতে পারেন সর্বোচ্চ, রাইট? আর চাইলে এরকম যে আপনার যদি অবৈধ ক্ষমতা থাকে, চাইলে এভাবে একটা বাউন্ডারি দিতে পারেন। সো দিস ইজ অলসো আ বাউন্ডারি, মানে এটাকে আমরা আপার বাউন্ড বলতে পারি, এটাকে আপার বাউন্ড বলতে পারি। সো একটা সেটে ইনফাইনাইটলি মেনি আপার বাউন্ড থাকে। সো তাদের মধ্যে সবচাইতে যে ছোট আপার বাউন্ড তাকে আমরা সুপ্রিমাম বলি, এরকম আমরা কনসেপ্ট করছি। সো আমরা এখন এই সেটটাকে বাউন্ডেড বলতে পারবো, কখন বলতে পারবো? সাপোজ এই যে আমাদের একটা এই পয়েন্টে একটা ভ্যালু আছে, এই ভ্যালুর নাম আমি মনে করে নিলাম যে এটা হচ্ছে আসলে m3 না হয়ে, মনে করেন আমি তো জানি না সেটের
এলিমেন্ট কারা কারা আছে, এখানে যে 2 এটা আমি জানি না, অনেক অন্য কিছু থাকতে পারে। সো আমরা যখন ইন জেনারেল লিখি তখন বলি একটা সেট সেটা বাউন্ডেড হবে, কখন হবে, যদি তার সকল এলিমেন্ট বাউন্ডেড অ্যাবভ হবে, তার সকল এলিমেন্ট এই এম থেকে ছোট হয়, রাইট? এই যে এটাকে বলা হয় বাউন্ডেড অ্যাবভ এন্ড দিস পোরশন ইজ কল্ড বাউন্ডেড বিলো। সো এরকম যে সকল এলিমেন্ট ওই সেটের, এখানে বলে দেই ফর অল এক্স, এটাও একটা নোটেশন যে সকল এলিমেন্ট ওই সেটের সকল এলিমেন্ট এম থেকে ছোট হলে তখন আমরা তাকে বলি হচ্ছে বাউন্ডেড অ্যাবভ সেট, রাইট? সো সিমিলারলি এটা একই ফাংশনের ক্ষেত্রে, যে এমন একটা নাম্বার এক্সিস্ট করবে এম যার থেকে ওই ফাংশনের ফাংশনাল ভ্যালুগুলো হচ্ছে অবশ্যই ছোট হবে, তখন ওই ফাংশনকে আমরা বলে থাকি হচ্ছে বাউন্ডেড অ্যাবভ। সো এটা যেহেতু রিয়েল অ্যানালাইসিস দিয়েও পড়ানো যায়, সো আমরা এই কারণে একটু বলছি যে এটা জাস্ট একটু দেখে নেবেন। একদম হাই লেভেলের এমসিকিউ বাংলাদেশে আসবে না, বাট আমরা কিন্তু হাই লেভেলেরও পড়াচ্ছি না একদম, আবার একদম বলতে পারেন যে লোটাও পড়াচ্ছি না, আমরা বলছি থ্রি টাইপেরই পড়াবো আমরা। ওকে, সো দিস ইজ, এটা হচ্ছে ফর ইউর হোম, মানে ফর ইউর, এটা হচ্ছে আপনার জন্য হোমওয়ার্ক হিসেবে। ওকে, সো আরো কিছু ব্যাপার আছে, এগুলো একটু পড়ে নেবেন, আমরা জানি এগুলো ছোটকালের পড়া। সো এটা হচ্ছে একটু পড়ে নিতে হবে যে জিরোস কাকে বলে। যেখানে একটা ফাংশনের ফাংশনাল ভ্যালুটা শূন্য হয়ে যায়, দ্যাট মিনস ওই যে যেখানে এক্স অক্ষকে কাট করে, সেটাই হচ্ছে জিরোস একটা ফাংশনের, এটা আমরা বলতে পারি। আর পিরিয়ডিসিটি আমরা এগুলো পড়েছি, যে একটা ফাংশনকে কখন পিরিয়ডিক বলা হয়, এটা আমরা পড়েছি, এবং একটা ফাংশন কখন কন্টিনিউটি হয়। আমি যেহেতু ফাংশন নিয়ে পড়ছি, এই কারণে ফাংশনের সবকিছু একসাথে নিয়ে আসছি। দিস ইজ দ্য মানে মেইন থিম অফ আওয়ার বুক, মানে এই বইয়ের এটাই হচ্ছে প্রধান একটা লক্ষ্য, যে এই বইতে আসলে সব একসাথে থাকবে। এই কারণে আমরা এই বইটা আসলে 27-এর দিকে পাবলিশ করতে যাচ্ছি। আমরা এগুলো পারি যে ডিফারেন্সিয়েবল একটা ফাংশন তখনই হচ্ছে ডিফারেন্সিয়েবল হয় যদি তার লিমিট এক্সিস্ট করে, রাইট? এগুলো আমরা একটু জানতে হবে। এমসিকিউতে কখন কোনটা চলে আসে এটা বলা যায় না, এই কারণে। এখন আমরা হচ্ছে কখনো কখনো আমাদের কাছে এরকম জিনিস থাকতে পারে যে ওয়ান অন ফাংশন চেনার সহজ উপায়, সেটা কিভাবে? আমরা জানি যে আমাদের সবাই জানে ম্যাথমেটিক্সের যে একটা ফাংশনকে আমরা চাইলে যে সেটা ফাংশন কিনা, আমরা কিন্তু অনেক ধরনের কিছু শিখে আসছি, যে মা, সন্তান। সো এটা দরকার হয় না। যারা আমার লেকচার শুনছে তারা কিন্তু আবার আমাকে মনে মনে একটু রাগারাগি করছে, স্যার এত কঠিন ভাবে মা, সন্তান এগুলো দিয়ে দরকার নাই তো স্যার, আপনি ভার্টিক্যাল লাইন টেস্ট ড্র করেন। কিন্তু আমি কিন্তু আগেই বলছি, যখন ইউ আর মানে আপনি ওয়ান্ট টু বি এ টিচার, সো আপনাকে সব নিয়ম আপনাকে জানতে হবে, তাহলে আপনি ভালো টিচার হবেন, রাইট? সো আমরা ওইটা দিয়ে শিখছি, ওইটা ভালো, ওইটা একটা পদ্ধতি, মা এবং সন্তান। সো আবার ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা হচ্ছে একটা ফাংশন কি ফাংশন না সেটা আমরা জানতে পারি। যেমন যদি কোনো একটা ফাংশনের গ্রাফ এরকম হয়, দিস ইজ নট আ ফাংশন, বিকজ একটা ভার্টিক্যাল লাইন যদি টানি এবং তার সেখানে যদি দুইটা পয়েন্টে সেট করে, তখন সেটা ফাংশন না, জাস্ট একটা পয়েন্টে সেট করতে হবে, এর বেশি করলে হবে না। সো দিস ইজ নট আ ফাংশন। তো আমরা জানি ভার্টিক্যাল লাইন টেস্ট, আমরা সবাই জানি যে ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা কি কাজ করা হয়, যে কোন একটা ফাংশন মানে কোন একটা রিলেশন, সে ফাংশন কি ফাংশন না সেটা আমরা জানতে পারি। বাট আমরা অনেকেই হয়তো জানি না সেটা হচ্ছে যে ওয়ান অন ফাংশনের হবে কিনা সেটা করার জন্য, একটা ফাংশন অন কিনা সেটা টেস্ট করার জন্য আমাদের শর্টকাট একটা মেথড আছে, তাকে আমরা বলে থাকি হরিজন্টাল লাইন টেস্ট। সো এটা কখনো কখনো জিজ্ঞেস করে স্যাররা ভাইভাতে যে হরিজন্টাল লাইন টেস্ট কি আপনি চিনেন? সো হোয়াট ইজ দ্য হরিজন্টাল লাইন টেস্ট, এটা একটু আমরা দেখি। বলছে গ্রাফের উপর দিয়ে যদি একটা অনুভূমিক সরল রেখা মানে হরিজন্টাল লাইন টানি, তা যদি গ্রাফের সর্বোচ্চ একটি বিন্দুতে সেট করে, সর্বোচ্চ একটা, এর বেশি হওয়া যাবে না, তখন সেই ফাংশনটি ওয়ান অন। এখানে আমরা একটা কন্ট্রা পজিটিভ রেখে রাখছি। কন্ট্রা পজিটিভ মানে আসলে হচ্ছে যে কোন কারণে ওয়ান অন হবে না, সেটা হচ্ছে আমরা গ্রাফিক্যালিটা শিখবো। এইগুলা কিন্তু আমরা জানি, আমরা এটা 10 থেকে জানি যে এইগুলা, যে প্রমাণ করার ওয়ে কি, একটা ফাংশন অন অন কিনা। কিন্তু আমরা তো এমসিকিউর জন্য পড়তে চাই, এই কারণে আমরা হচ্ছে গ্রাফিক্যালি শিখলে আমাদের জন্য ভালো হবে। বাট আমরা এই যে এইটা তো আসলে প্রুফ করার জন্য যে কোন একটা ফাংশন অন অন কিনা সেটা দেখাইতে গেলে আমরা এই কাজটা করে নিই, রাইট? সো এটা আমরা এখন গ্রাফিক্যালি একটু শিখতে চাই যে আসলে কোনটা পজিটিভটা কি, কখন অন অন হবে না। বুঝছে, যদি আপনি কোন একটা অনুভূমিক রেখা টানেন মানে হরিজন্টাল লাইন টানেন, এবং যদি দেখেন ওই গ্রাফের একের অধিক বিন্দুতে সেট করে, তখন সেটা ওয়ান অন হওয়ার সত্ত্ব ভঙ্গ করে, মানে ওয়ান অন হবে না। সো দিস ইজ দ্য হরিজন্টাল লাইন টেস্টের কন্ট্রা পজিটিভ। সো কন্ট্রা পজিটিভ আর এই যে আমি যেটা বললাম যে ওয়ান অন, তো কখনো কখনো স্যাররা বলে যে হরিজন্টাল লাইন টেস্ট এবং ভার্টিক্যাল লাইন টেস্টের মধ্যে ডিফারেন্স কি, কখন কোনটা ইউজ করে। তো স্যারদেরকে বলতে হয় যে স্যার কোন একটা রিলেশন ফাংশন কি ফাংশন না সেটা জানতে গেলে আমরা হচ্ছে আসলে হরিজন্টাল লাইন পড়ি, আর কোন একটা ফাংশন সেটা ওয়ান অন কিনা সেটা জানতে গেলে আমরা হচ্ছে, ও আমি কি ভুল বলেছি?
ভুল বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার খেয়াল নেই যে কোন একটা রিলেশন ফাংশন কি ফাংশন না সেটা জানতে গেলে আমরা ভার্টিক্যাল লাইন টেস্ট হচ্ছে আপনার টেস্টটা করি, আর যদি কোনো একটা ফাংশন অন অন কি অন অন না সেটা জানতে গেলে আমরা হরিজন্টাল লাইন টেস্টটা করে থাকি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখতে চাই, যেমন f of x সমান x কিউব, এবং আমরা জানি যে দিস ফাংশন ইজ নোন ফর আস, এন্ড এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এরকম, রাইট, এই যে এরকম। সো আমরা এখন হচ্ছে কি কাজ করতে চাই যে আমরা কি অন অন কিনা, সো আমাদের ইচ্ছা মতো আমাদের খুশি মতো যে কোনো একটা দাগও যেন এরকম দাগগুলো আঁকছি, আইকা দেখতেছি আমরা যে কোনো একটা এক্স এর সমান্তরাল আমরা দাগ কাটতেছি, বাট কেউ একের অধিক বা মোর দ্যান 2 পয়েন্ট বা মোর দ্যান 1 পয়েন্টে আমাদের দেখেন এটাকে ইন্টারসেক্ট করেনি। সো দিস ফাংশন ইজ ওয়ান অন ফাংশন। কেন? বিকজ এই যে একটা পয়েন্টে সেট করছে, দেখছেন? সো এটা হচ্ছে ওয়ান অন ফাংশন। এটা কিন্তু এখানে সেট করে নাই, দেখতে মনে হচ্ছে এই যে এখানে জুম করলে আপনি বুঝতে পারবেন। সো এটা এখানে, এটা এখানে, এন্ড এটা এখানে। সো এটাকে আমরা বলতে থাকবো যে এটা হচ্ছে ওয়ান অন ফাংশন, কারণ একটা বিন্দুতে সেট করেছে, এই কারণে দিস ইজ ওয়ান অন ফাংশন। সো দেখেন আপনি যদি এটাকে টেস্ট করতে যান ওই যে আগের নিয়মের মতো, সো এটা তো একটা ব্যাপার হলো না, রাইট? ওকে, আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ওয়ান টু চেনারও সহজ একটা ব্যাপার আছে গ্রাফিক্যালি। ওয়ান টু, ওয়ান অন তো আমরা শিখে ফেললাম, এবার ওয়ান টুটা শিখেন। ওয়ান টু হচ্ছে এরকম একটা ব্যাপার, আমরা আগে দেখতে চাই কোন কাজটা হলে ওয়ান টু না, বা এখান থেকে দেখেন, এই যেখানে এখান থেকে দেখেন, আমরা এখান থেকে পড়া শুরু করি যে একটি আনুভূমিক রেখা, অন্তত একটি আনুভূমিক রেখা থেকে পড়া শুরু করলে বেশি ভালো হবে। যদি আপনি এরকম একটা হরিজন্টাল লাইন পান যেটি গ্রাফকে অন্তত একটি বিন্দুতে সেট করে, তবে ফাংশনটি অন টু, তার মানে অন্তত একটি মানে কি এর একাধিক পয়েন্টও আপনার হচ্ছে কি করতে পারে, সেট করতে পারে। যদি একাধিক পয়েন্টও সেট করে তাহলে কিন্তু সেটা একের অধিক, অন্তত একটি মানে কি একটির বেশি যদি করে তখন হচ্ছে আমাকে আমরা ওয়ান টু। সো হরিজন্টাল লাইন টেস্ট দ্বারা শুধুমাত্র ওয়ান অন ফাংশন টেস্ট করা হয় না, হরিজন্টাল লাইন টেস্ট দ্বারা অন টু চেক করা যায়। সো কখন অন টু হবে না? যদি আমরা কখনো এরকম একটা, অন্তত এমন একটা অনুভূমিক রেখা খুঁজে পাই যা গ্রাফকে কোনো বিন্দুতে সেট করে না, তাহলে সেটা ওয়ান টু নয়, সেটি হয়ে যাবে ইনটু। এটা একটু মনে রাখেন। সো আমাদের স্যাররা যদি কখনো বলে বাবা হরিজন্টাল লাইন টেস্ট কি, হরিজন্টাল লাইন টেস্ট দ্বারা কি কাজ, তখন আপনি চাইলে বলবেন যে হরিজন্টাল লাইন টেস্ট দ্বারা আমরা স্যার কোন একটা ফাংশন ওয়ান অন কিনা, ওয়ান টু কিনা, ইনটু কিনা সেটা আমরা জানতে পারি। স্যার ওয়ান অন কিভাবে বুঝাবে? যে অবশ্যই গ্রাফকে ওয়ান অন হতে গেলে ওই গ্রাফের আমরা এক্স এর সমান্তরালে, অথবা বলতে পারি হরিজন্টাল লাইন, অথবা বলতে পারি যে ভূমির সমান্তরালে আমরা হচ্ছে লাইন ড্র করব। লাইন ড্র করার পর যদি দেখি যে সর্বোচ্চ একটা বিন্দুতেই, মানে একটা বিন্দুতে, এর বেশি করা যাবে না, তখন হচ্ছে এটা ওয়ান ওয়ান। আর যদি দেখি যে না স্যার অন্তত একটা মানে এর বেশি করে, তখন হচ্ছে ওয়ান টু। বাট যদি কোনোটাই না করে, কোনো ধরনের আপনার কোনো ধরনের সেদই না করে, তখন এমন একটা রেখাও যদি আমরা খুঁজে পাই, তখন সেটা হচ্ছে ওয়ান টু নয়, সেটা ইনটু। এই কথাগুলো একটু বলবেন। সো যেমন এইটা এইটা এটা কি ওয়ান ওয়ান, এটা কি ওয়ান ওয়ান আমি জানতে চাইলাম। সো আমরা এক্স এর সমান্তরাল যখন এভাবে টানবো, সো দেখেন এটা ওয়ান ওয়ান নয়। কেন ওয়ান ওয়ান নয়? বিকজ ওয়ান ওয়ান হইতে গেলে আমরা বলছিলাম যে এক্স এর সমান্তরালে যে আপনি দাগ কাটবেন সেখানে একটা পয়েন্টে জাস্ট কাট করতে হবে। সো দিস ইজ নট আ ওয়ান ওয়ান। তাহলে এটা কি? এটা হচ্ছে ওয়ান টু, রাইট? ওয়ান টু। ওকে, এই রেঞ্জের মধ্যে কিন্তু আবার মনে রাখতে হবে এই যে এই ডোমেনের মধ্যে ওয়ান টু, এই ডোমেনের মধ্যে। এবার বাইরে চলে গেলেন তখন এই ডোমেনের মধ্যে সেটা কোনো টাচ করছে না, কাউকে টাচ করছে না, রাইট? এই যে কাউকে সেট করছে না, তখন কিন্তু সেটা আবার ইনটু ফাংশন। এইদিকে মনে রাখতে হবে ডোমেনটা কতটুকু। ওকে, সো এই কথাটাই আমরা এখানে বুঝছি, এটা আমরা দেখলাম। ভার্টিক্যাল লাইন টেস্ট আমরা বলছি যে একটা ফাংশন কি আসলে ফাংশন কি ফাংশন না, সেটা আমরা আসলে কোন একটা রিলেশন সেটা ফাংশন কিনা সেটা আমরা জানতে পারি ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা। এবং চাইলে এখান থেকে যে কেন স্যার ভার্টিক্যাল লাইন টেস্ট এরকম হলো, সেখানে আমরা একটা জাস্ট, এই বইটা আসলে সবার জন্য লেখা হয়েছে যারা আসলে গল্প দিয়ে পড়তে ভালোবাসে, এই কারণে এখানে আমি লিখে রাখছি যে কেন ফাংশন হবে না, এই কারণে। সো ভার্টিক্যাল লাইন টেস্টে কখনো কখনো এরকম প্রশ্ন করে যারা ধরেন একটু অদ্ভুত টাইপের স্টুডেন্ট বা যারা আসলে জানতে চায়, এই যে আমি তাদেরকে অদ্ভুত বলে ফেলছি, যদিও তাদেরকে এটা একটা অপমানসূচক, নো, তারাই আসলে জানতে চায়। কখনো প্রশ্ন হতে পারে যে স্যার হোয়াই, কেন হচ্ছে স্যার ভার্টিক্যাল লাইন টেস্টে যদি দুইটা পয়েন্টে সেট করে সেটা স্যার হচ্ছে রিলেশনই থাকে, ফাংশন হয় না? এর কারণ এখানে আমি বলে দিয়েছি। এর কারণ হচ্ছে এই যে আমি বলে দিয়েছি, যদি গ্রাফে যদি এক্স অক্ষকে ছাত্র এবং ওয়াই অক্ষকে রোল ধরি, তাহলে একটি ভার্টিক্যাল লাইন
কোনো ছাত্রকে ধরলে, মানে ধরেন এখানে একটা ছাত্র বসে আছে, ঠিক আছে, তো তার দেখেন রোল নাম্বার, এরকম একটা ব্যাপার দেখেন এখানে পড়ে নেবেন। কোনো ছাত্রকে ধরলে সে সর্বোচ্চ একটা রোল নাম্বারের সাথে যুক্ত হবে, রাইট? একটা ছাত্রের দুটা রোল নাম্বার তো হয় না। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছাত্রের দুটা রোল নাম্বার দেখাচ্ছে, একটা রোল নাম্বার হচ্ছে এখানে, একটা রোল নাম্বার এখানে মাইনাসের দিকে, আর একটা হচ্ছে এখানে। বাট এটা পসিবল না, একটা ছাত্রের দুইটা রোল নাম্বার থাকতে পারে না। সো এইটা এই কারণে ফাংশন না। এরকম গল্প আকারেও চাইলে পড়তে পারে। এইটা হরিজন্টাল লাইন টেস্ট সম্পর্কে আমরা বলে ফেলছি ইতোমধ্যে, সো এটা আর না বলি। এবং ছোট গল্প দিয়ে আমরা বলেছি ডোমেন রেঞ্জ নির্ণয়। এখানে তাহলে আমরা চাইলে শর্টকাট ইউজ করতে পারি। যেমন এটা কেন আর হলো, যদি আপনি আরো ফিল করতে চান, ফিলটা একদম সহজ। ফিল করলে একরকম, আর অঙ্ক করলাম সেটা একরকম। সো এটা হচ্ছে আমরা করেছি, ছোটকালে করেছি। বাট ফিলটা কি, যদি আপনি এই ধরনের গ্রাফ আঁকতে চান, আমরা ছোটকালে এই ধরনের গ্রাফ আঁকছি, রাইট? রাইট, এই ধরনের গ্রাফ কিরকম, যে y ইকুয়ালস টু 2x প্লাস 3, অর্থাৎ y অক্ষের দিকে এই যে আমরা এরকম আকারে যদি সাজাই, y ইকুয়ালস টু mx প্লাস c, তো c মানে হচ্ছে আসলে পজিটিভ 3 ইউনিট কাটবে, রাইট? সো পজিটিভ 3 মানে আসলে এরকম দিক দিয়ে যাবে। সো দিস ইজ আওয়ার গ্রাফ। সো দেখেন, আমি যদি এখন আপনাদেরকে বলি এই গ্রাফটা কতটুকু x কে দখল করবে, এ তো চলতেই থাকবে, এরকম চলতে থাকবে, এও তো এদিক দিয়ে চলতে থাকবে, রাইট? সো আসলে দেখেন তো এবার কাকে x এর ভ্যালু কতটুকু হতে পারে, এই পুরাটা হতে পারে, এগুলা সবই তো x এর ভ্যালু, এই যে এগুলা, রাইট? এই যে এই গ্রাফটাকে কভার করে এরকম x নিতে হবে। সো এইগুলা যেহেতু বাড়তে থাকবে, এটাও বাড়তে থাকবে, এটাও বাড়তে থাকবে, তার মানে x ও বাড়তে থাকবে। সো এখানে আমাদের রেজাল্ট হচ্ছে ডোমেনটা, মানে x এর ভ্যালু নিয়ে তো ডোমেন। সো আমাদের রেজাল্টটা হবে এখানে অবশ্যই 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 আমার কি বলেন তো, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এটাকে লেখা যায় সকল রিয়েল নাম্বার। এখন আপনি একটু চিন্তা করেন, এখানে যদি আমরা এখন আবার আলো ফালাই, মানে প্রজেকশন ফালাই, এই বাধা পাবে, এখানেও 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 বাধা পাবে, অর্থাৎ কোথায় বাধা পাচ্ছে? যদি আপনি এবার উপর থেকে বা নিচ থেকে, এই যে ওয়াই এর নিচ থেকে উপরের দিকে যান, তাহলে বাধাটা পাচ্ছে দেখেন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটির দিকে, রাইট? তার মানে এটাও আর, এই কারণে দেখেন এটার রেঞ্জ হচ্ছে আর। দেখছেন এটা কত সহজ, বাট এটা হচ্ছে ফিল করার একটা ব্যাপার। ওকে, সো এটা দিয়ে আপনি বলতে পারেন, এটা আমরা পড়েছি, এগুলো এই 10টা কেসের ডোমেন রেঞ্জ করবেন, এবং এটা দিয়ে একটা স্টোরি আছে কেন হচ্ছে আর হলো, সেটা আমরা বলে দিয়েছি এখানে। ওকে, সো দিস ইজ আওয়ার স্টোরি। এবং এটা থাকলে কি হবে সেটা আমরা বলে দিয়েছি। এগুলো আমি আশা রাখি পারবেন আপনারা। এবং এখানে গল্প আছে, বাট এই গল্পটা আপনি পাবেন না, আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে পড়তে হবে, কারণ এটা আমরা দিতে পারবো না পিডিএফটা। রেশনাল ফাংশন আমি আশা রাখি এগুলো আপনারা জানেন, সো এগুলো একটু দেখে নেবেন। রেশনাল ফাংশন এন্ড আমাদের কাছে আছে কোয়াড্রেটিক লিনিয়ার ফাংশন, এগুলো আমরা জানি। সো এগুলো একটু দেখে নেবেন যে কোনটার ক্ষেত্রে কোন ধরনের রেঞ্জ হয়, তো আমাদেরকে বলবেন যদি না বোঝা যায়। আমি যেটা নিয়ে একটু আলোচনা করতে চাই, যেখানে আসলে অনেকে আমরা মনে করে নেই, এটা আমরা জানি যে স্কোয়ার রুটের মধ্যে কখনো নেগেটিভ হয় না, এগুলো আমরা জানি। সো এটা নিয়ে আমরা ডিল করি। কখনো কখনো আমাদের এইটার সাথে আমরা পরিচিত না, সেটা আমি একটু দেখাতে চাই। দিস পোরশন 7 and 8, 7 and 8, ইয়েস প্লিজ, আমরা এটা একটু দেখতে চাই। 7 and 8 নিয়ে যদি কাউকে আমি কোশ্চেন করি, অধিকাংশ মানুষজনই বলে যে দিস ইজ নট আ ভ্যালিড, মানে পারে না। সো এটা একটু দেখেন, আমরা যদি আসলে ফিল করি যে এটার আসলে কি। সো অনেকেই এটা আন্দাজে বের করে ফেলে, আন্দাজে বের করে বলে এটা হচ্ছে আসলে 0 to infinity, বা এটা হইতেও পারে নাও হইতে পারে, আমি জানি না আসলে এটা সঠিক কিনা। আমি আসলে কিভাবে বের করি আপনাদেরকে একটু বলি। আমি যে কাজটা করি সেটা হচ্ছে আমি একটু ভালোভাবে খেয়াল করি ব্যাপারটাকে, খেয়াল করে দেখি যে এফ অফ এক্স কে লেখা যায় আসলে ওয়াই, আর এই যে ব্যাপারটা এটা আসলে আসলে পজিটিভ পোরশন আছে, হ্যাঁ, এই কারণে লিখে নাই পজিটিভটা, নট নেগেটিভ পোরশন কিন্তু নাই। আমি কি করি, বোথ সাইডে হচ্ছে স্কয়ার করে দিই, স্কয়ার করলে থাকে এরকম। সো এটাকে আমি এখানে নিয়ে আসি, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, আর 16 কে লেখা যায় 4 স্কয়ার। সো দিস ইজ এ ইকুয়েশন অফ সার্কেল। বাট মনে রাখতে হবে এই সার্কেলটা কিন্তু আসলে প্রাথমিক অবস্থায় ছিল না। দেখেন প্রাথমিক অবস্থায় ছিল এটা, দ্যাট ইজ অর্ধ সার্কেল। সো আমি যদি এটাকে আঁকি, মানে প্লাস পোরশন ছিল, আমি যদি আঁকি দ্যাট ইজ এরকম একটা ব্যাপার। আচ্ছা আমি একে দেখালাম, এটাকে বলা হয় ফিল, মানে আমি আসলে ফিল করতে চাই এরকম একটা, রাইট, এরকম একটা সার্কেল। সো এখানে যেহেতু আমাদের প্রাথমিক দিকে যেখানে রেডিয়াসটা হচ্ছে 4, বাট প্রাথমিক দিকে কিন্তু আমাকে প্লাস পোরশনটুকু ছিল, তার মানে এই নেগেটিভ পোরশনটুকু ছিল না, এটাকে বলা হয় সেমি সার্কেল। সো দিস ইজ আওয়ার সেমি সার্কেল। এখন আমি আপনাদের কাছে বলতে চাই যে হোয়াট ইজ দ্য ডোমেন হিয়ার। সো এখানে আমরা কি আগে বলেন, এটা রেডিয়াস কত, এটা তো -4 আর এটা তো 4, রাইট? সো এটার আমাদের এক্স এর কতটুকু ভ্যালু গ্রহণ করছে, এই যে পিকচারটা জাস্ট এখান থেকে এইটুকু, রাইট? সো আমাদের এখানে ডোমেনটা হবে হচ্ছে -4 থেকে 4, এটা আমরা পারিনি, এটা হচ্ছে আমাদের ডোমেন। আর রেঞ্জ কত হবে বলেন, আমি যদি আপনাদের কাছে বলি এখন যে আমি হচ্ছে এখন এখান দিয়ে দিব, এটা চলে যাবে, এটা দেবো, এটা চলে যাবে, ভেদ করবে, বাট এখানে যাবে না, এখানে যাবে না, এখানে যাবে না, এখানে যাবে না,
এইটা থেকে আবার যাবে, বেদ করবে। তাহলে কতটুকুতে বাধা দিবে, কতটুকুতে বাধা দিবে? বাধা দিবে আসলে এখান থেকে এতটুকু। সো এই এখান এটা হচ্ছে 0 বলা হয়, আর এটা হচ্ছে 4। সো আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 4। সো অনেকেই আসলে আমরা এভাবে করতে পারি না। সো এটা কিন্তু আমাদের জন্য সবচাইতে ভালো গ্রাফিক্যাল মেথড, আই থিংক। ওকে, এই দেখেন, এবং সেটা এভাবে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? সো এটা হচ্ছে, আমি মনে করি নেই এটা হচ্ছে সহজ। এখন আমাদের স্টুডেন্টরা যদি এভাবে পড়ে তাহলে আসলে ভালো পারবে, যে আমাদের সবকিছু যদি জানে যে ও এটা খুবই ভালো। এইটা কেন আবার অন্যরকম হয়ে যায়, এটাকে আমরা একটু দেখতে চাই যে এটা কেন অন্যরকম হয়ে যায়। আচ্ছা, এটাকে আমি একটু, এই অভদ্রকে আমি একটু এখানে নিয়ে আসতে চাই। সো দিস লুক লাইক ক্যান বি রিটেন এস y cos t স্কয়ার রুট। এখানেও কিন্তু পজিটিভ পোরশন, এটা একটু মনে রাখতে হবে, রাইট? এখানে পজিটিভ মানে প্লাস, মাইনাস দেওয়া না, প্লাস মাইনাস দেওয়া থাকে মানে আসলে দুটাই দেওয়া, মানে সেমি সার্কেল না বরং হোল সার্কেল, এরকম ওইটা আগেরটার ক্ষেত্রে। বাট এটা কি দেখতে হবে, এটা কি সার্কেল কিনা। আমি কি করতে চাই, বোথ সাইড স্কয়ার করতে চাই। সো এখানে x স্কয়ার a স্কয়ার। সো আমরা জানি যে এটাকে লেখা যায় y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, রাইট? এটাকে লেখা যায়। সো আসলে এখানে y যেহেতু পজিটিভ, সো আমরা জানি দিস ইজ এ হাইপারবোলা, রাইট? আর y এর দিকে একটু যাবে, y এর দিকে, যেহেতু y পজিটিভটা ব্যাপারটা আমি এভাবে আসলে মনে রাখি। এবং এই হাইপারবোলাকে যদি আপনি আঁকতে চান এভাবে হয়, যেহেতু a স্কয়ার, তার মানে এই হাইপারবোলাটা দেখতে এরকম। আসলে আমার আঁকাটা সুন্দর না, এরকম, রাইট? সো এটা হচ্ছে মাইনাস এ এবং এটা হচ্ছে প্লাস এ। সো দেখেন এখানে আপনাদের কাছে যদি এখন বলতে চাই যে ডোমেইন কতটুকু, প্লিজ। সো ডোমেইন আপনি দেখেন কতটুকু জায়গা নিবে, রাইট? এই জায়গাটুকু কিন্তু সে নেয়নি, পিকচার কিন্তু এখানে না, পিকচার এদিকে যাচ্ছে। আপনি আগে বুঝেন, পিকচারটা আগে বুঝেন, পিকচার এইগুলো আগে শিখবেন, এইগুলো ড্র করা শিখবেন। একজন ম্যাথমেটিক্যাল স্টুডেন্ট হিসেবে এগুলো শেখা উচিত। পিকচারটা আসলে এভাবে যাইতে থাকবে, এভাবে যাইতে থাকবে, রাইট? এভাবে যাইতে থাকবে। তার মানে পিকচারটা কিন্তু এইটুকু এলাকা নিল না। তাহলে পিকচারটা কতটুকু এলাকা নিল, ডোমেইনটা কতটুকু হলো, মানে এখান থেকে এই এলাকা হচ্ছে পিকচারটা নিবে, এই এলাকা, আর এখান থেকে এই এলাকাটা পিকচার নিবে। তাহলে আমার ডোমেইন কি হলো? ডোমেইন হচ্ছে দেখেন এ থেকে ইনফিনিটি একটা, ইউনিয়ন আরেকটা হচ্ছে কি এইখান থেকে এইটা। সো এখান থেকে এটাকে কি লেখা যায়, সেটা হচ্ছে মাইনাস এ, সরি, মাইনাস ইনফিনিটি টু মাইনাস এ। তাহলে এখানে তো আসলে ওপেন ব্র্যাকেট হবে। সো এটাকে ওপেন ব্র্যাকেট দিয়ে দেন, এই যা, এটা হচ্ছে আমাদের ডোমেইন। আবার কখনো কখনো কেউ চাইলে লিখতে পারে যে আসলে সকল রিয়েল নাম্বার, বাট বাট নট, নট এটা, সেটা কি মানে ওপেন ইন্টারভাল দিয়ে দেই। মানে কখন এটা লিখে মানুষজন, আমি আসলে লিখতে এটা পছন্দ না, বা এটা থাকে না, এ থেকে এটা হবে না। সো আমি মনে করি এটা ভ্যালিড। আমি কি বুঝতে পারছি কিনা ব্যাপারটা, যে ফিগার দিয়ে করলে কি সমস্যা বা কত তাড়াতাড়ি করা যায়। ওকে, এন্ড রেঞ্জ কি এবার আপনারা বলতে চান, বাধা দিবে কোথা থেকে কোথায়, বলেন? বাধা দিবে কোথায়, বাধা দিবে কোথায়, বাধা দিবে কোথায়? বাধা দিবে এই 0 থেকে, এইগুলা সব এখান থেকে চলতে থাকবে। তার মানে 0 থেকে ইনফিনিটি এটার রেঞ্জ। দেখেন আগেরটার ক্ষেত্রে রেঞ্জ ছিল 0 টু a, বাট এটার ক্ষেত্রে 0 থেকে ইনফিনিটি। কেন? এটা হচ্ছে তার ব্যাখ্যা। আমি মনে করি আমি আসলে সবগুলো করাই দিতাম, বাট আমি কিছু কিছু করাই নেই এখানে। যদি আপনাদের কোনো ধরনের অ্যান্সার কোশ্চেন থাকে, আমি 10 কেস আমরা এটা দিয়ে দিয়েছি এই পিডিএফ, যতটুকু দেওয়া পসিবল। আমি কিন্তু বারবার বলছি, কেউ আমাকে এই পিডিএফটা চাবেন না, বা আমি এখন থেকে যে যতটুকু দেওয়া পসিবল সেটা আপনাকে দিয়ে দিব, বাট এর বাইরে আপনাকে অবশ্যই ভিডিও থেকে লিখে নিতে হবে। ওকে, বাট এটা আমাকে দেওয়া যাবে না, কারণ হচ্ছে আমার একটা কথা আছে। সো এন্ড এই ফাংশনগুলোর ক্ষেত্রে, এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোর ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে এক্সপোনেনশিয়াল ফাংশনের গ্রাফগুলো একটু ইন্টারেস্টিং, রাইট? ইন্টারেস্টিং। এবং আমরা জানি এক্সপোনেনশিয়ালের কখনো ভ্যালুগুলো নেগেটিভ হয় না। সো এটা থেকেও বলা যায় যে এর রেঞ্জ কখনো আসলে নেগেটিভ হবে না। আর এখানে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমরা যে কোনো ধরনের এক্স কে হচ্ছে আমরা আপনার কনসিডার করতে পারি। সো এটার ডোমেইন হচ্ছে আর। অনেকভাবে আপনারা ডোমেইন রেঞ্জকে বলতে পারেন, এবং এটা যদি ফিগার আঁকেন তখন দেখবেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার পাওয়া যায়, রাইট? সো ইন্টারেস্টিং একটা ব্যাপার পাওয়া যাবে, দেখবেন সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে। এবং আমরা এটা তো পড়ে ফেলছি, এবং এটা আমাদের একটা গল্প আছে, যে গল্প দিয়ে লেখা যায় চাইলে। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে আমরা জানি যে লগের ক্ষেত্রে আমরা এটা একটু জানি না, যে এটাকে এ থেকে বেস বলা হয়, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় আর্গুমেন্ট। এটা একটা আমাকে শিখে রাখতে হবে। এবং এই আর্গুমেন্ট কখনো নেগেটিভ হতে পারে না। এর কারণ আছে একটা, কারণ কি সেটা একটু শুনেন। ট্রুথ এটা আসলে কি বোঝায় আমরা অনেকে জানি না। এটার মানটা কত? এটার মানটা হচ্ছে আসলে 3। আমাদের কাছে, আমাদের দেশে আসলে এরকম একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আসলে স্টুডেন্টরা এরকম করে, এরকম করে তারপর বলে যে 3 কে নিচে নামায় নিয়ে আসি, এরপর এটার মান হচ্ছে 3। বাট আসলে এরকম না। আমরা জানি যে লগারিদম এবং হচ্ছে সমীকরণ, এরা হচ্ছে গরিব পিপল, গরিব মানুষ। এরা আমাদের কাছে হেল্প চায়। কি হেল্প চায়? এই যে বেজ হচ্ছে আমাদের কাছে হেল্প চায়। সে কি হেল্প চায়? বেজ জানতে চায় যে আমার পাওয়ার কত দিলে আমি 8 পাবো। এই যে এদিকে তাকাই দেখেন, যে আমার পাওয়ার কত দিলে আমি 8 পাবো। দেখেন 2 এর পাওয়ার 3 দিলে 8 পাবা। তার মানে দিস রেজাল্ট ইজ 3 ফর দিস রিজন। সো
কোনোদিনই কি এরকম পাওয়া যাবে যে 2 এখানে মাইনাস, বলেন 2 এর পাওয়ার কত নিলে -1 পাওয়া যায়? কোনোদিনও কোশ্চেন কালেও সম্ভব না। সো এই কারণে এই যে আর্গুমেন্ট যেটা আমরা দেখতেছেন এটাকে বলা হয় আর্গুমেন্ট। এই আর্গুমেন্ট ক্যান নট বি আ নেগেটিভ। আর্গুমেন্ট কখনো নেগেটিভ হতে পারে না, জিরো হতে পারে না। কেন জিরো হতে পারে না? বলেন 2 এর ভ্যালু, 2 এর পাওয়ার কত দিলে এখানে জিরো পাওয়া যাবে? কোনোদিন পসিবল না, পসিবল না। সেই কারণে আমাকে মনে রাখতে হবে লগারিদমের আর্গুমেন্টটা গ্রেটার দ্যান জিরো হয়। এন্ড এই যে অংশটা নিয়ে আমাদের ডোমেইন গঠিত হবে এবং এটা আমরা জানি সবাই। সো এগুলা থেকে একটু কাজ করতে হবে আপনাকে। সো এটা যেহেতু আমাদের অন্য কিছু, এটা আবার আমরা একটু বাদ দিতে চাই, বাট এটা হচ্ছে রিটেনের জন্য, এটা আমরা বাদ। সো এরপর আমরা দেখাতে চাই রিটেনের জন্য এই যে আমাদের এগুলা লাগবে, এমসিকিউ গুলো লাগবে। আপনারা এই এমসিকিউ গুলো হচ্ছে আমরা একটু দিতে চাই এবং আপনারা এগুলো একটু করে নিতে হবে। আর না পারলে, যেহেতু আমরা কিন্তু এরকম কোনো কাজ দিব না আপনাকে যেটা আপনি পারেন না, অবশ্যই এটা আমাকে জানাবেন। আমার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবেন যে আপনি এই এমসিকিউটা পারেন না, আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন, আমি সেটা আপনাকে বলে দেবো। সো দিস ইজ আওয়ার এমসিকিউ। এমসিকিউ গুলো আপনাদের জন্য রাখছি, আমি সলভ করে দিচ্ছি না কারণ আমি কিন্তু ইতিমধ্যে বলে ফেলছি। ওকে, এবং এখানে আনসার কি আছে চাইলে দেখে নিতে পারেন। আর এরপর আমরা হচ্ছে ভাইবার জন্য কিছু পড়বো। এটা প্রত্যেকটা চ্যাপ্টারে এখন থেকে আমি শুরু করেছি। আর আপনাদেরকে হচ্ছে আমি এমসিকিউ পার্ট এবং হচ্ছে ভাইবার জন্য যেটু, এটা আমি দিয়ে দেবো পিডিএফ। ওকে, দিস ইজ আওয়ার সেট সিরিজ সম্পর্কে কি ভাইভাতে আসতে পারে সেটা একটু দেখে নেন। আমরা এগুলো দিয়ে দিব। সো ফাংশন সম্পর্কে কি ভাইবা আসতে পারে সেটা একটু দেখে নেন। আচ্ছা, এইটাকে বলা হয়, আমি এটাই মনে হয় একটু কথা বলতে পারিনি। আইডেন্টিটি ফাংশন হচ্ছে এক ধরনের এরকম আজব ফাংশন যে সেই মেশিনটা আসলে ভুয়া, যা দেওয়া হয় ইনপুট তাই আসলে আউটপুট দেয়। এটা কি হতে পারে? সো দিস টাইপ অফ ফাংশন ইজ কল্ড আইডেন্টিটি ফাংশন। সো আমরা এটা একটু মনে রাখবো এভাবে। ভার্টিক্যাল লাইন টেস্ট এগুলো আমরা পড়াইছি। সো এগুলো হচ্ছে আমাদের আজকের ফাংশন রিলেটেড ব্যাপার। সো আমরা চাচ্ছিলাম তো প্রতিদিন 3টা করে লেকচার দিতে এবং আমি কিন্তু দেওয়ার জন্য রেডি, বাট আল্লাহ আমাকে কিছুটা অসুস্থ রেখেছে। এই কারণে আমি আসলে এই যে কথাগুলো বললাম এগুলো যে আমি লিখে পড়াইতে যাইতাম তাহলে আমার অনেক কষ্ট হইতো। তারপর আমি আমাদের বইয়ের এই ব্যাপারটা ছিল এক ধরনের কি বলে মানে হাইড করার ব্যাপার ছিল। তারপর যেহেতু আমি অসুস্থ, আমি এগুলো লিখতে চাইনি, এই কারণে হচ্ছে আমি আসলে আপনাদেরকে এটা এই যে এইগুলা থেকে দিয়ে দিব ভাইবা এবং এমসিকিউ গুলো, কিন্তু বাকি পার্ট গুলো আমি দিব না, ওটা লেকচার থেকে দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের কথা গেল। আর আমার জন্য দোয়া করবেন এই বইটা যেন কমপ্লিট হয় এবং এটা একটা সুন্দর বই হবে, কারণ এখানে গল্পটা পড়লেই সে পারবে, ফিল করতে পারবে, কোনো কিছু লাগবে না। এই যে এগুলা সব দিয়ে দিয়েছি। সো সবার জন্য শুভকামনা রইলো, আমার জন্য দোয়া করবেন। আমরা নিয়মিত একটা বড় ভিডিও দেব ইনশাআল্লাহ, আপনারা দেখে ফেলবেন। এবং আমরা নেক্সট দিন হচ্ছে সামেশন অফ সিরিজ পড়াবো এবং সামেশন অফ সিরিজও কিন্তু আমাদের এরকম তৈরি করা আছে। সো আমরা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আল্লাহ হাফেজ, দোয়া চাই।